চৈতালি ভাইকে জড়িয়ে ধরে শব্দ করেই কান্না করছে। চৈতালির মনে এসে হানা দিয়েছে ভয়। আবির চৈতালিকে মেরেছে, সেই ভয় না। তার ভাই যদি তাকে আবার ভুল বুঝে ভেবেই চৈতালির পুরো শরীর কেঁপে উঠল। ভাইয়া, বিশ্বাস করো, আমি আবির স্যারের সাথে দেখা করি নাই। আমি কলেজে গিয়েছিলাম, সামনে আমার ইয়ার চেঞ্জ পরীক্ষা, তাই পরীক্ষার টাকা জমা দিতে গিয়েছিলাম। আমি আমার সাধ্য মতো আবির স্যারকে ইগনোর করেছি। আমাকে ডেকেছিল, আমি শুনেও না শোনার ভান করে চলে আসছি। আমি জানতাম না আবির স্যার আমার পেছনে পেছনে আসছে। আবির আমাকে একটা কাগজ দিয়েছিল, সেটা আমি হারিয়ে ফেলছি। তার জন্য স্যার আমার শরীরে আঘাত করেছে। একদমই কথাগুলো বলে থামল চৈতালি। চৈতালির কথা শুনে ইফাদের চোখ দুটি অসম্ভবভাবে রক্তিম বর্ণ ধারণ করল। রাগে পুরো শরীর থরথর করে কাঁপছে। ইফাদ আশেপাশে কিছু একটা খুঁজতে লাগল। পাশে বিল্ডিংয়ের কাজ চলছিল, সেখানে থেকে লোহার রডের কিছু কাটা অংশ পেল। কোনো কথা না বলে লোহার রডটি হাতে তুলে নিল। একজন শ্রমিক ইফাদকে প্রশ্ন করলে ইফাদ কোনো প্রশ্নের উত্তর না দিয়ে সোজ আবিরের সামনে এসে দাঁড়াল। অমানুষের বাচ্চা, সেদিন আমার বউয়ের শরীর আঘাত করেছিস, আজকে আমার বোনের শরীরে কোনো সাহসে হাত বাড়িয়েছিস। সেদিন জনগণ তোকে আমার হাত থেকে বাঁচিয়ে দিয়েছে, আজকে তোকে কেউ বাঁচাতে পারবে না। আবির ইফাদের দিকে হাত বাড়িয়ে বলল, ইফাদ, আমার কথাটা একবার শোনো। কথাটা বলার সাথে সাথে ইফাদ আবিরের হাতে বাড়ি মারল। আবির ব্যথায় কুকরিয়ে উঠল। আবিরের দুই হাতে পরপর 8টা বাড়ি মারল। ভয়ঙ্কর রূপ ধারণ করেছে ইফাদ। হাত ছেড়ে আবিরের পুরো শরীরে আঘাত করছে। আবির সহ্য ক্ষমতা হারিয়ে ফেলছে। চিৎকার করে ইফাদকে থামতে বলছে। আবিরের চিৎকার ইফাদের কান পর্যন্ত পৌঁছালেও হৃদয় পর্যন্ত পৌঁছাল না। আবিরের নাক দিয়ে রক্ত পড়ছে শুরু করেছে। ইফাদ আবিরকে মারতে মারতে আধমরা করে ফেলছে। অবস্থা খারাপের দিকে যাচ্ছে দেখে ফাইয়াজ ইফাদকে সরিয়ে নিয়ে আসল। ভাইয়া, হয়েছে, থামুন, মরে যাবেন উনি। এভাবে আইন নিজের হাতে তুলে নিবেন না। দরকার পড়লে উনার নামে নারী নির্যাতনের মামলা করে দিবেন। এই তুমি আমাকে থামতে বলছ? তোমার বউবোনকে যদি কোনো অসভ্য ছেলে স্পর্শ করত, তাহলে তুমি এভাবে বলতে পারতে? বলতে বলতে ফাইয়াজের দিকে ঘুরল। ভয়ঙ্করভাবে রেগে আছে ইফাদ। ফাইয়াজকে দেখা মাত্রই রাগের মাত্রা দ্বিগুণ বেড়ে গেল। ইফাদ ভাইয়া, তুমি? ভাইয়া, আমাকে চিনতে পেরেছ? আমি ফাইয়াজ, পুতুল আপুর। পুরো কথাটা শেষ করতে পারল না। তার আগেই ইফাদ বলল, একজন বেঈমানের ভাই, তোমার সাহস কি করে হয় আমাকে স্পর্শ করার? একদম আমাকে স্পর্শ করবে না। তোমরা ভাইবোন যার জীবনে যাও, তাকেই খেয়ে ফেলো। চৈতালি বোন, আমার দেখে শুনে থাকিস। আমি আর নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছি না। এখানে থাকলে কিছু একটা ঘটিয়ে ফেলব। তানহাকে কিছু বলার দরকার নেই, শুধু শুধু চিন্তা করবে। বলেই ইফাদ দ্রুত স্থান ত্যাগ করল। যাওয়ার আগে আবিরকে জোরে একটা লাথি মারল। ফাইয়াজ বেশ কিছু দূর ইফাদের পিছু পিছু গিয়েছে। ফলাফল শূন্য। বাধ্য হয়ে ফিরে এলো। চৈতালির কান্না থেমে গেছে। মন কিছুটা হলেও শান্ত হয়েছে। ঘরে বউ রেখে যারা অন্যের মেয়ের জীবন নষ্ট করে, এইসব জানোয়ারদের এমন হওয়াই উচিত। বলেই আবিরের নিথর দেহে একটা লাথি দিয়ে অফিসের দিকে এগিয়ে গেল। আবিরকে সাহায্য করার জন্য কেউ আসছে না।
সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। আবির যতই খারাপ হোক না কেন, আবির ফাইয়াজের সাথে পড়েছে। কেন জানি ছেলেটার জন্য মায়া হল। দ্রুত আবিরকে হসপিটালে নেওয়ার ব্যবস্থা করে দিল। অফিসের কেবিনে বসে ছটফট করছে ফাইয়াজ। ইফাদের সাথে কথাটা বলাটা তার খুব জরুরি, কিন্তু ইফাদ তো তার সাথে কথাই বলতে চাইছে না। আজ বাবার কারণে কতগুলো জীবন নষ্ট হয়ে গেছে। বাবা নামক মানুষটাকে আমি কখনো ক্ষমা করব না। কি এমন ক্ষতি হতো? সব অনিয়মের দেওয়াল ভেঙে দিত। তার আগে আমাকে জানতে হবে চৈতালির সাথে কি হয়েছে। মেয়েটা আজকে বেশ ভয় পেয়েছিল বলেই চৈতালিকে নিজের কেবিনে ডাকল। ফাইয়াজের সামনে দাঁড়িয়ে আছে চৈতালি। মুখটা মলিন হয়ে আছে, চুলগুলো এলোমেলো। মেয়েটাকে কেমন বিধ্বস্ত দেখাচ্ছে। হাজারো কষ্ট বুকে চেপে রেখে ঘুরে বেড়াচ্ছে মেয়েটা। চৈতালিকে যেদিন প্রথম দেখেছিল, সেদিনই ফাইয়াজের চৈতালির জন্য মায়া তৈরি হয়েছিল। কখনো প্রকাশ করেনি। চৈতালি আশেপাশে থাকলে ফাইয়াজের অদ্ভুত অনুভূতি কাজ করে। কেন করে ফাইয়াজ নিজেও জানে না। চৈতালির জীবন যেন নষ্ট না হয়, সেজন্য ফাইয়াজ নিজেই প্রিয়াকে সবকিছু বলে দিয়েছিল। চৈতালিকে দাঁড়িয়ে থাকতে দেখে বলল, দাঁড়িয়ে আছো কেন? চেয়ার টেনে বসো। চৈতালি ফাইয়াজের কথা মতো চেয়ার টেনে বসল। ইফাদ ভাইয়া তোমার কেমন ভাই হয়? ফাইয়াজের প্রশ্ন কিছুটা ভরকে গেল চৈতালি। নিজেকে সামলে নিয়ে জবাব দিল, আমার নিজের ভাই হয়। আপনি কিভাবে চিনেন ভাইয়াকে? তোমার ভাইয়ার সাথে আমাকে কথা বলিয়ে দিতে পারবে? উনি না আমার সাথে কথা বলতে চান না, দেখলেই রেগে যায়। আমাকেও হয়তো। চৈতালি ভ্রু কুঁচকে তাকিয়ে আছে। ফাইয়াজ কি বলবে শোনার জন্য নীরব দর্শকের ভূমিকা পালন করছে, কিন্তু ফাইয়াজের মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না। চৈতালি অফিস শেষে আমরা একটা রেস্টুরেন্টে বসতে পারি না? কেন? আমি কেন আপনার সাথে রেস্টুরেন্টে যাব? তাছাড়া ছেলে মানুষের ওপরে থেকে আমার বিশ্বাস উঠে গিয়েছে। আমাকে এমন কোনো কথা বলবেন না যেন আমি চাকরি ছাড়তে বাধ্য হই। ফাইয়াজ দীর্ঘশ্বাস ছাড়ল। ভুল মানুষকে বিশ্বাস করে ঠকে গেলে আর কাউকেই বিশ্বাস করতে ইচ্ছে হবে না। এটাই তো স্বাভাবিক। আল্লাহ তায়ালার কসম, তুমি কষ্ট পাও বা তোমার সম্মানে আঘাত আনবে এমন কিছু করব না। শুধু কয়েকটা প্রশ্নের উত্তর জানতে চাই। মাফ করবেন, আমি যেতে পারবো না। 10টা মিনিট আমাকে সময় দাও। আমি আপনার অফিসে কাজ করতে এসেছি, আপনার সাথে ঘুরতে আসি নাই। এই মেয়ে এত বেশি বুঝো কেন? যা বলছি তাই করবে। যদি ভুল কিছু বলি তাহলে কষে থাপ্পড় বসিয়ে দিবে। তুমি বুঝতে পারছো না, ইফাদ ভাইয়ার সাথে কথা বলাটা আমার জন্য খুব জরুরি। আচ্ছা, আগে ভাবির থেকে ফোন দিয়ে অনুমতি নেই। ফাইয়াজ ভ্রু কুঁচকে তাকালো চৈতালির দিকে। চৈতালি সোজাসাপটা উত্তর দিল, দেখুন, ভাববেন না আমি ন্যাকামি করছি। আমি আমার পরিবারকে অনেক কষ্ট দিয়েছি। আমি চাই না আমার জন্য আমার পরিবার নতুন করে কষ্ট পাক। আপনার সাথে আমাকে দেখে অন্য কেউ বাসায় বলবে, তখন সবাই আমাকে ভুল বুঝবে। সেটা আমি মেনে নিতে পারবো না। ভাবিকে ফোন দিব, ভাবির থেকে অনুমতি নিব, আম্মুর থেকে অনুমতি নিব। ভাইয়া রেগে আছে, তা না হলে তার থেকে অনুমতি নিতাম। আপনার সাথে আমার যেতে একদমই ইচ্ছে করছে না। আর মন যেখানে সায় না দেয় সেখানে না যাওয়াই উত্তম।
বলেই চৈতালি বেরিয়ে চলে গেল। দুপুরে ইফাদ বাসায় এসে কোনো কথা না বলে নিজের রুমে এসে হাত পা ছড়িয়ে শুয়ে পড়ল। রাগে পুরো শরীর এখনো কাঁপছে। রাস্তায় এভাবে থাকলে যে কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারত। তানহার জন্য হলেও তাকে সম্পূর্ণ সুস্থ রাখতে হবে। ইফাদ চিৎকার দিয়ে তানহাকে ডাকল। তানহা এসে ইফাদের সামনে হাজির হল। সারাদিন কোথায় থাকো? আমি এসেছি দেখতে পাও নাই? নাকি চোখ কপালে নিয়ে হাঁটো? আমি যতক্ষণ বাসায় থাকব সব সময় আমার সামনে থাকবে। তানহা একবার ইফাদকে পরখ করে নিল। ঠান্ডার দিনেও মানুষটা ঘামছে। কি হয়েছে মানুষটার? শরীর খারাপ করছে। কোনো দিন তো এই সময় বাসায় আসে না। এত রেগেই বা আছে কেন? তানহা গিয়ে ইফাদের পাশে বসল। শাড়ির আঁচল দিয়ে কপালে জমে থাকা বিন্দু বিন্দু ঘামগুলো মুছে দিল। মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, কি হয়েছে তোমার? এভাবে ঘামছ কেন? তোমার কি শরীর খারাপ লাগছে? ডক্টরের কাছে যাবে তুমি? খুব শান্ত হয়েই বলল, কথা বলবে না। চুপচাপ বিছানায় এসে আমার বুকে মাথা রাখো। আমার জ্বলন্ত হৃদয়কে শীতল করে দাও। তানহার মনে হাজারো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। এখন ইফাদকে কোনো প্রশ্ন করেও লাভ নেই। মাথা ঠান্ডা হলে আস্তে ধীরে সুস্থে শুনে নেওয়া যাবে। কিন্তু অবাধ্য মনটা মানছে না। শোনার জন্য আকুল হয়ে আছে। তানহা কথা না বাড়িয়ে চুপচাপ ইফাদের বুকে মাথা রাখল। এটাই তার শান্তির স্থান, তার দলিল করা সম্পত্তি। ইফাদের বুকে মাথা রাখলে তানহার সারাদিনের ক্লান্তি দূর হয়ে যায়। ভেতর থেকে অদ্ভুত একটা শান্তি অনুভব করে। কথাগুলো ভাবতে ভাবতে আরো শক্ত করে ইফাদকে জড়িয়ে ধরল। বেশ কিছু সময় অতিবাহিত হয়ে গেল। দুজনেই নীরবতা পালন করছে। দুজন দুজনকে অনুভব করছে। ভালোবাসার মানুষের কাছে থেকে যে শান্তি পাওয়া যায় তা পৃথিবীর কারো কাছে থেকে পাওয়া যায় না। তানহা হালকা করে উঠে ইফাদের দিকে তাকাল। ইফাদের কপালে অধর ছুঁয়ে দিয়ে ইফাদের এক গালে হাত রেখে বলল, আমরা শরমালা জামাইয়ের কি হয়েছে? আজকে এত রেগে আছে কেন? বাহিরে কোনো সমস্যা হয়েছে? তানহার কথায় ইফাদ উঠে বসল। কিছুক্ষণ ঝিম মেরে থেকে তানহার কোলে শুয়ে পড়ল। মানুষটাকে দেখেই বোঝা যাচ্ছে খুব যত্ন সহকারে নিজের রাগ নিয়ন্ত্রণ করার চেষ্টা চালাচ্ছে। তানহা ইফাদকে বিরক্ত করল না। ইফাদের মাথায় বুলিয়ে দিতে লাগল। একটু পরে ইফাদ বলে উঠল, আমার কাজ আছে। আমি কাজ রেখে বাসায় চলে এসেছি। দুপুরে বেলা এসেছ, না খেয়ে কোথাও যেতে দিব না। দেখো বউজান, অনেকটা সময় নষ্ট করে ফেলছি। বিকেলে এসে একবারে খাব। বলেই ব্যাগ নিয়ে হাঁটা শুরু করল। তানহার মনটা খারাপ হয়ে গেল। ইফাদ দরজার আসতেই তানহা বলে উঠল, শুনো। ইফাদ দাঁড়িয়ে ভ্রু কুঁচকে তানহার দিকে তাকাল। কি বলবে তাড়াতাড়ি বলো। আমাকে দ্রুত যেতে হবে। আসার সময় আমার জন্য একটা বিড়ালের বাচ্চা নিয়ে আসবে। আমি বিড়ালের বাচ্চা কোথায় পাব? আমি জানি না। তুমি না আমাকে ভালোবাসো। নিজের ভালোবাসার মানুষের জন্য এতটুকু করতে পারবে না? আর কতবার বলবো তানহা? বিড়ালের বাচ্চা না নিয়ে তুমি নিজেই একটা বাচ্চা নিয়ে নাও। ইফাদ কথা শুনে তানহা চোখ বড় বড় করে তাকাল। ইফাদ তানহার দিকে তাকিয়ে হেসে চলে গেল। অসভ্য লোক একটা। বিড়ালের বাচ্চার কথা বললেই আমাকে বাচ্চার খোঁটা দেয়। বাচ্চা কি হাতের মোয়া চাইলাম আর পেয়ে গেলাম?
আমার বাচ্চা না হলে আমি কি করব? আচ্ছা, আমার বাচ্চা না হলে উনি আমাকে দূরে সরিয়ে দিবেন। ভাবতেই কলিজা কেঁপে উঠল তানহার। রাতে সবাই মিলে খেতে বসেছে। সবার মাঝে নীরবতা বিরাজমান করছে। নীরবতা ভেঙে চৈতালি বলল, জানো ভাবি আজকে কি হয়েছিল? চৈতালির কথা শুনে ইফাদ চোখ গরম করে চৈতালির দিকে তাকাল। ভাইয়ের দৃষ্টি বুঝে চৈতালির মাথা নিচু হয়ে গেল। তানহা একবার ইফাদ দিকে, আরেকবার চৈতালির দিকে তাকাল। চৈতালি চুপ হয়ে গেলে কেন? আজকে কি হয়েছিল বললে না তো? আমাদের অফিসে নতুন বস আসছে। তার হাতে নাকি একটা বড় কাজ আসছে। কয়দিন পরে পাকা কথা হবে। যদি হয়ে যায়, স্যার বলেছে সবাইকে 1000 টাকা করে বেতন বাড়িয়ে দিবে। সবার মনের একটা করে আশা পূর্ণ করে দিবে। স্যারের পাগলামি দেখে আমাদের পুরনো স্যার মানে স্যারের বাবা রাগ করেছিল, কিন্তু স্যার তাতে কোনো ভ্রুক্ষেপ করেনি। খাওয়ার সময় কথা বলতে নেই চৈতালি, চুপচাপ খেয়ে নাও। কেউ আর কোনো কথা বলল না। সবাই খেয়ে উঠে চলে গেল। তানহা সব কাজ শেষ করে নিজের রুমে আসল। দুপুরে তোমার কি হয়েছিল? ইফাদ গম্ভীর মুখ করে শুয়ে আছে। তানহার প্রশ্নের কোনো উত্তর দিল না। মানুষটা অদ্ভুত। যখন খুব রেগে থাকে তখন কারো কথার উত্তর দেয় না। মাথা ঠান্ডা বলে, আমি চাই না আমার কোনো কথায় কেউ কষ্ট পাক। রাগের মাথায় কাকে কথা শুনিয়ে দিব? কে মনে কতটা কষ্ট পাবে তাই সে রাগ হলে চুপ করে থাকে। তানহা বুঝে নিল মহারাজ এখনো রেগে আছেন। আর প্রশ্ন করল না। বিছানায় উঠে গিয়ে ইফাদের পাশে বসল। ফোনটা হাতে নিয়ে ফোন স্ক্রল করতে লাগল। ফোন হাতে নিলেই আবির আর আবিরের বউয়ের ছিপ তানহার সামনে আগে আসল। প্রায় দিনই আবির বউকে নিয়ে ফেসবুকে ছবি আপলোড দেয়। অনেক সুন্দর সুন্দর স্ট্যাটাস লিখে দেয়। কি সুন্দর লাগে দুজনকে। তানহার মাঝে মাঝে ইচ্ছে করে তাদের মতো করে ছবি আপলোড করতে। নিজের বিকেক আর ইফাদের কাছে বাধা পড়ে যায় বারবার। আজকে সাহস করে বলেই ফেলল, আমি ফেসবুকে ছবি আপলোড দিব। তানহার কথা শুনে ইফাদ এবার নড়েচড়ে উঠে বসল। তানহার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, না। কেন? আমি চাই না আমার বউকে অন্য কেউ দেখুক। আমার বউ শুধু আমি দেখব। আবির ভাই কি সুন্দর করে তার বউয়ের সাথে ফেসবুকে ছবি আপলোড করে। কত সুন্দর সুন্দর কথা লিখে, আপনাকে আমি যেটাই বলি সেটাতেই না। বিয়ে হয়ে গেছে বলে কি আমার নিজস্ব কোনো স্বাধীনতা নেই? আমার কোনো ইচ্ছেটা আপনি পূর্ণ করে দিয়েছেন। এর থেকে ভালো আমার আবির ভাইকে বিয়ে করলেই ভালো হতো। নিজের মন মতো চলতে পারতাম। কথাগুলো বলে নিজেই নিজের মুখ চেপে ধরল তানহা। এগুলো সে কি বলে ফেলল? স্বামীকে নিয়ে আক্ষেপ করে ফেলল। এই জন্যই রাগের মাথায় কথা বলা উচিত না। অনেক সময় এমন কিছু কথা আছে যা আমরা বলতে চাই না, কিন্তু রাগের মাথায় মুখ দিয়ে বেরিয়ে আসে। পরে কথাগুলো উপলব্ধি করার পরে নিজের কাছে নিজেকেই অপরাধী মনে হয়। তানহার করুণ দৃষ্টিতে ইফাদের দিকে তাকিয়ে আছে। ইফাদ স্থির দৃষ্টিতে তানহার দিকে তাকিয়ে আছে। চোখগুলো মুহূর্তেই লাল হয়ে গেছে। বাকরুদ্ধ হয়ে বসে আছে। ইফাদের মুখের দিকে তাকিয়ে তানহার বুকটা কেঁপে উঠল। তানহা এখন উপলব্ধি করতে পারছে ইফাদকে কতবড় কথা শুনিয়ে ফেলছে। কথাটা ছোট মনে হলেও তার ওজন অনেক, যা পৃথিবীর কোনো কিছু দিয়েই পরিমাপ করা যাবে না। তানহার দুচোখে অশ্রু এসে ভরে গেল। সে তো তার স্বামীকে আঘাত করতে চায় নাই।
একজন মানুষ আরেকজন মানুষকে দেখে উৎসাহিত হয়। তাই মানুষের ভালো কাজ করে, সকলের উচিত ভালো কাজে মানুষকে উৎসাহিত করা, মন্দ কাজে নয়। তানহা ক্ষণিকের আবেগে পড়ে নিজের ভালোবাসার মানুষটিকে কষ্ট দিয়ে ফেলল। তানহা ইফাদ হাতে হাত রাখতে যাবে। ইফাদ দ্রুত বিছানা থেকে উঠে বসল। শান্ত গলায় বলল, আবির ভাইকে যখন এতই ভালো লাগে, তাহলে আবিরে ভাইকে বিয়ে করে নিলে না কেন তানহা? যাও গিয়ে তোমার আবির ভাইকেই বিয়ে করে ফেলো। সে হয়তো তোমাকে এখনো অনেক ভালোবাসে, আমি হয়তো তার স্ত্রীর মতো বিলাসিতার জীবন তোমাকে দিতে পারি নাই, কিন্তু তোমাকে তোমার মতো করে ভালো রাখার চেষ্টা করেছিলাম। আজকে তুমি আমাকে অন্য ছেলের সাথে তুলনা দিল, রাখব না আর কোনো অভিযোগ, করব না কোনো শাসন, নেই কিছুতেই বারণ। নিজের মন মতো চলো, ফেসবুক ছবি আপলোড দাও, বাহিরে গিয়ে ঘুরে বেড়াও, যেটা ইচ্ছে হয় খুশি করো, আমি আর কখনো বাধা হয়ে দাঁড়াবো না, বলেই রুম ত্যাগ করল। তানহা দৌড়ে ড্রয়িং রুমে আসল। শুনো, আমি এভাবে বলতে চাই নাই। কিভাবে মুখ দিয়ে কথাগুলো বের হয়ে গেল? নিজের প্রতি নিজেরই ঘৃণা হচ্ছে, আমার মন মানসিকতা কতটা নিচু হয়ে গেছে। আমি এভাবে বলতে চাই নাই, প্লিজ তুমি আমাকে ভুল বুঝো না। তানহার কথা শেষ হবার আগেই ইফাত দরজা খুলে বাহিরে চলে গেল। ঘড়ির কাঁটায় রাত 11টা বাজে। এত রাতে মানুষটা কোথায় বেরিয়ে গেল? তানহার রাস্তায় বেরিয়ে মানুষটার দেখা পেল না। মুহূর্তের মধ্যেই মানুষটা কোথায় গেল? তানহার দৌড়ে রুমে চলে আসল। ইফাদের নাম্বারে ফোন দিতেই ইফাদ কল কেটে দিয়ে ফোন অফ করে দিল। ঘড়ির কাঁটায় রাত 12টা ছুঁই ছুঁই। হঠাৎ করে কলিং বেল বেজে উঠল। রিয়াদ সবে মাত্র ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিল। এমন সময় কলিং বেল বেজে উঠল। রিয়াদের ভ্রু কুঁচকে গেল। তার স্ত্রীকে উদ্দেশ্য করে বলল, এতরাতে আমাদের বাসায় কে আসলো? ইফাদ ভাইয়া এসেছ হয়তো। তোমার মাথা খারাপ? ইফাদ কেন এত রাতে আমাদের বাসায় আসতে যাবে? ইফাদ ভাইয়া সব পারে। ভাইয়ার একবার অনেক কষ্ট হয়েছিল, তোমার মনে আছে? রাত 3টার সময় আমাদের বাসায় চলে আসছিল। কথা না বলে গিয়ে দেখো, ইফাদ ভাইয়া নাও হতে পারে। কিন্তু ইফাদের তখন বউ ছিল না। এখন ইফাদের বউ আছে। এখন আবার ইফাদের কিসের কষ্ট? আর বউ মানেই তো প্যারা। দেখি আমার কলিজার কি হলো। রিয়াদের কথা শুনে রিয়াদের বউ রিয়াদের দিকে রাগী দৃষ্টিতে তাকাল। রিয়াল হেসে মানে কেটে পড়ল। দরজা খুলে দিতেই ইফাদ রিয়াদের বুকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে ভেতরে আসল। সামনের রুমের দিকে তালা ঝুলানো দেখে বলল, এই রুমে তালা দেওয়া কেন? চাবি নিয়ে এসে তাড়াতাড়ি রুমটা খুলে দে। ওই শালা আমার বাসায় এসে আমাকেই ধাক্কা দিয়ে বাসার মধ্যে প্রবেশ করলি। এখন আবার আমার ওপরেই হুকুম চালাচ্ছিস। ইফাদ শান্ত দৃষ্টিতে রিয়াদের দিকে তাকিয়ে আছে। ইফাদের তাকিয়ে থাকা দেখে রিয়াদ বলল, ওভাবে তাকিয়ে আছিস কেন? যাচ্ছি যাচ্ছি। এই রুমটা আমি তোর জন্য বানিয়েছি। আমার কত কষ্টের টাকা। তুই ছাড়া এই রুমে কারো প্রবেশ নিষিদ্ধ। তাই তালা বন্ধ করে রেখেছি। বলেই রিয়াদ নিজের রুমে গেল। ইফাদ গম্ভীর মুখ করে দাঁড়িয়ে রইল। শালা আমার বাড়ি আমার ঘর আমাকেই সম্মান করে না। রাত করে এসে মহারাজ আমাকেই হুকুম করছে। বউয়ের রাগ আমার ওপরে ঝাড়ছে। সকাল হতে দে, তোর সব রাগের প্রতিশোধ নিব। আমার বউয়ের রাগ তোর ওপরে গিয়ে ঝাড়ব। কে এসেছে?
তুমি ঠিকই বলেছ। ইফাদ এসেছে। খুব রেখে আছে। মনে হয় অনেক কষ্ট পেয়েছে। আজকে আমি ওর সাথে ঘুমাবো। তুমি কষ্ট পেও না। এই অল্প বয়সে বড্ড ক্লান্ত ছেলেটা। সবার কথা ভাবতে গিয়ে নিজের পুরো জীবনটাই শেষ করে ফেলছে। আমি চাই না ও আমার থেকে কোনো রকম কষ্ট পাক। শুনো রূপা, ইফাদ আমার শুধু বেস্ট ফ্রেন্ড না। ইফাদ আমার ভাই। তোমার কাছে আমার একটাই চাওয়া, ইফাদ আমাদের বাসায় আসলে কখনো তার সাথে খাবার ব্যবহার করবে না। ইফাদ কষ্ট পায়, এমন কোনো কথা বলবে না। এটা তোমার কাছে আমার অনুরোধ বলতে পারো। ছেলেটা খুব বেশি কষ্ট পেলে আমার কাছে আসে, নিজের কষ্টগুলোকে হালকা করতে। তাই আমি চাই না আমার পরিবারের কেউ ইফাদের কষ্ট কমিয়ে দেওয়ার বদলে বাড়িয়ে দিক। আব্বু আম্মুকেও বলে রাখছি, ওনারও ইফাদকে অনেক ভালোবাসে। ইফাদের মতো ছেলে হতে হলে ভাগ্য নিয়ে জন্মাতে হবে। তুমি চিন্তা করো না, আমাকে তোমার এতটা খারাপ বউ মনে হয়। তোমাদের বন্ধুত্ব দেখে আমার আফসোস হয়। আমার জীবনে কেন তোমাদের মতো বন্ধু নেই, যাকে সবকিছু খুলে বলতে হবে না, চোখ দেখেই বুঝে যাবে। তোমার জন্য আমি আছি, তোমার আর কাউকে লাগবে না। ইফাদ অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে। আমি রুমটা খুলে দিয়ে আসি বলেই বেরিয়ে আসলো। রিয়াদ রুমটা খুলে দিতেই ইফাদ রুমে ঢুকে দরজা লাগিয়ে দিতে যাবে। তখনই রিয়াদ বাধা হয়ে দাঁড়ালো। আমিও ঘুমাবো তোর সাথে, তুই একা একা ভয় পাবি। এই আমাকে তোর ছোট বাচ্চা মনে হয়? বিরক্ত করা বন্ধ কর, নিজের রুমে গিয়ে ঘুমিয়ে পড়। এটা আমার বাসা, আমি যেখানে খুশি ঘুমোতে পারি। রিয়াদের কথা শুনে ইফাদ আশেপাশে চোখ বুলিয়ে নিল। তারপরে গম্ভীর মুখ করে রিয়াদের দিকে তাকালো। আশেপাশে তাকিয়ে কি দেখছিস? আশেপাশে তাকিয়ে দেখলাম কোথাও তোর নাম লিখা আছে কি না। খুঁজে পেলাম না। কালকে বাসার দল্লি নিয়ে দেখা করবি বলেই রিয়াদের মুখের ওপরে দরজা লাগিয়ে দিল। রিয়াদ বোকার মতো দরজার সামনে দাঁড়িয়ে রইল। ইফাদ, তুই ভালো করেই জানিস, তুই দরজা না খুললে আমি সারারাত এখানেই দাঁড়িয়ে থাকব। তাই অযথা চোখের পানি লুকানোর চেষ্টা করিস না। রক্তে মিশে আছিস তুই আমার, তোর মুখ দেখে এতটুকু বুঝতে পারব না। ইফাদ ভালো করেই জানে আজকে ইফাদকে ছেড়ে এক মুহূর্ত রিয়াদ সরবে না। যত রকমে অদ্ভুত কথা আছে সব ইফাদের ওপরে প্রয়োগ হবে। জীবন এমন বন্ধু পেতে হলেও ভাগ্য লাগে। একটা দীর্ঘশ্বাস ফেলে দরজা খুলে দিল। রিয়াদ রুমে প্রবেশ করে ইফাদের উদ্দেশ্যে বলল, কি তুই একা একটা ছেলে হয়ে আমাকে রুমের মধ্যে ঢুকিয়ে নিলি? তোর ভয় লাগছে না? তোর সাথে যদি উল্টা পাল্টা কিছু হয়ে যায়? রিয়াদের কথায় ইফাদ মলিন হাসল। ইফাদের দুচোখ টলটল করছে। এখনই বুঝি বৃষ্টিতে রূপান্তরিত হবে। ইফাদের দিকে তাকিয়ে রিয়াদের বুকটা কেঁপে উঠল। ইফাদ আর নিজেকে ধরে রাখতে পারল না। রিয়াদকে জড়িয়ে ধরে কান্না করে দিল। ছেলে মানুষের চোখে পানি, বিষয়টা বড্ড বেমানান। খুব বেশি আঘাত না পেলে তারা খুব সহজে কাঁদে না। ইফাদের ভাই মারা যাওয়ার পরে ইফাদ কখনো কান্না করেছে বলে মনে হয় না। আজকে ইফাদের হলোটা কি? তবে আঘাতটা কি একটু বেশিই লেগেছে? কে করল আঘাত? কার এত সাহস? তাকে আমি ভেঙে গুড়িয়ে ফেলব। ইফাদের অসহায়ত্ব রিয়াদের বুকে হাহাকার পড়ে গেছে। পৃথিবীতে এই মানুষটাকে একটু বেশি ভালোবাসে রিয়াদ। মানুষটার কষ্ট যে সহ্য করতে পারছে না। ইফাদ রিয়াদকে ছেড়ে দিয়ে
দুচোখের পানি মুছে নিল। কান্না মিশ্রিত কণ্ঠে বলল, রিয়াদ প্লিজ যা, আমার ভালো লাগছে না, আমাকে একা থাকতে দে। তোকে কে কষ্ট দিয়েছে? আমাকে একবার তার নাম বল। তাকে ভেঙে গুড়িয়ে দেওয়ার দায়িত্ব আমার। তাকে ভেঙে দিল, আমি নিজেই শেষ হয়ে যাব। প্লিজ তুই এখানে থেকে যা, আমাকে একা থাকতে দে। খুব বেশি কষ্ট পেয়েছিস। জানিস রিয়াদ, যারা শান্তভাবে সহ্য করে তারা গভীরভাবে আহত হয়। ভাবির সাথে কিছু হয়েছে। আরে বাবা, সংসার থাকলে এমন টুকটাক ঝামেলা হবে, তাই বলে এভাবে কষ্ট পেতে হবে? আমার আর তোর ভাবির কত ঝামেলা হয়। আমাকে কখনো দেখেছিস তোর মতো এভাবে কষ্ট পেয়েছি? তার মুখে অন্য ছেলের নাম। আমার বুকে পাহাড় সমান ব্যথা। ইফাদের কথা শুনে রিয়াদ নিস্তব্ধ হয়ে গেল। কথা বলার ভাষা হারিয়ে ফেলছে। হয়তো কোনো দিন একদিন সেও ইফাদের মতো ব্যথা অনুভব করেছে। রিয়াদ ইফাদ কাঁধে হাত রাখল। আজকে আমি তানহার চোখে আক্ষেপ দেখেছি রিয়াদ। ওর উচ্চ বিলাসিতার জীবন চাই, যা আমি ওকে দিতে পারছি না। আজকে আমি অর্থের কাছে হেরে গিয়েছি। আবির ভাইয়ের অনেক টাকা পয়সা, সে তার বউকে নিয়ে বিলাসবহুল জীবনযাপন করছে। বউকে নিয়ে নামি দামি জায়গায় ঘুরতে যাচ্ছে। বউকে দামি উপহার দিচ্ছে, ফেসবুক ছবি আপলোড দিচ্ছে। বউকে স্বাধীনতা দিয়েছে। তাতে আমার কোনো আক্ষেপ নেই। কিন্তু আজকে আমি আমার বউয়ের চোখে আমার জন্য আক্ষেপ দেখেছি। আমি হয়তো তার সকল চাহিদা পূর্ণ করতে পারি না, কিন্তু বিশ্বাস কর, আমি আমার সর্বোচ্চ দিয়ে তাকে ভালো রাখার চেষ্টা করি। কি সে ভালো থাকবে, কি সে খারাপ থাকবে, সব দিকে খেয়াল রাখি। রাগ হলে ওর সাথে কথা বলি না। রাগের মাথা যদি বাজে কথা বলে ফেলি, ও কষ্ট পাবে বলে দাঁতের ওপরে দাঁত চেপে রাগ নিয়ন্ত্রণ করি। আজকে আমাকে কি কথা শোনালো জানিস? আমাকে বিয়ে না করে ওর আবির ভাইকে বিয়ে করলেই ভালো হতো। নিজস্ব স্বাধীনতা পেত, নিজের সকল ইচ্ছে পূর্ণ হতো। আমি আর ওকে কোনো কিছুতেই নিষেধ করব না রে। সে তার মতো ভালো থাকুক। কথাগুলো বলছিল, আর এক হাতে দুচোখের পানি মুছছিল। পাগল ভাবি বুঝতে পারে নাই। হয়তো ভাবি কথাটা বলতে চায় নাই। রাগে বশীভূত হয়ে বলে ফেলছে, ভাবি ছোট মানুষ, তুই বড় মানুষ হয়ে এমন পাগলামি করছিস। তুই একটু বুঝিয়ে মানিয়ে নিবি। দেখবি ভাবি তোর কাছে ঠিক ক্ষমা চাইবে। তাকে কষ্ট দিব না জন্যই তোর কাছে চলে আসলাম। এখন আমাকে একা থাকতে দিবি। তানহা চৈতালিকে ডেকেই যাচ্ছে। চৈতালি ঘুম ঘুম চোখে এসে দরজা খুলে দিল। তানহাকে দেখে বলল, কি হয়েছে ভাবি? এতরাতে ডাকছ কেন? কোনো সমস্যা হয়েছে? তোমার ফোনটা একটু দিবে? ভেতরে এসো। কি হয়েছে তোমার, এভাবে কান্না করছো কেন? বলতে বলতে চৈতালির ফোনটা তানহার হাতে দিল। তানহা বারবারের মতো এবারও ইফাদের ফোন বন্ধ পেল। তানহা চৈতালির বিছানায় বসে কান্না করছে। চৈতালি হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে। ভাবি তোমার কি হয়েছে? এভাবে কান্না করছো কেন? ভাইয়া কি তোমাকে কিছু বলেছে? আমি ওনাকে কষ্ট দিয়ে ফেলছি চৈতালি। উনি রাগ করে বাসা থেকে বের হয়ে গেছে, ফোন বন্ধ করে ফেলছে। প্লিজ ওনাকে এনে দাও। আমি আর কখনো ওনাকে কষ্ট দিয়ে কথা বলবো না। বলেই হাউমাউ করে কান্না করে দিল তানহা। চৈতালি হতাশ হয়ে তানহার মাথায় হাত রেখে বলল, চিন্তা করো না ভাবি,
ভাইয়া রিয়াদ ভাইয়ার বাসায় গিয়েছে। রাগ কমে গেলে আবার বাসায় চলে আসবে। দাঁড়াও, আমি রিয়াদ ভাইয়াকে ফোন দিচ্ছি। বলেই রিয়াদের নাম্বারে ফোন দিল। রিয়াদের বউ সরে মাত্র দুচোখ এক করেছে। তখনই রিয়াদের ফোনটা বেজে উঠল। চৈতালির নাম্বার দেখে রিসিভ করল। চৈতালি সালাম দিয়ে বলল, রিয়াদ ভাইয়া। ইফাদ ভাইয়া কি তোমার কাছে গিয়েছে? আমি তোমার ভাইয়া না, তোমার ভাবি বলছি। ভাবি ভাইয়া কি আপনাদের ওখানে গিয়েছে? হ্যাঁ, তোমার ভাইয়া আসছে। আচ্ছা ভাবি, এটা জানার জন্যই এতরাতে বিরক্ত করলাম। আরও কয়টা কথা বলে রেখে দিল। হয়েছে, আর কান্না করতে হবে না। শুনেছ ভাইয়া রিয়াদ ভাইয়ার বাসায় গিয়েছে। তানহা কোনো ওর দিল না। সব হয়েছে ফোনের জন্য বলেই ফোনটা ছুঁড়ে ফ্লোরে ফেলে দিয়ে চৈতালির রুম থেকে চলে গেল। ইফাদের গায়ের ওপরে পা তুলে দিয়ে শুয়ে আছে রিয়াদ। আমি যদি মেয়ে হতাম তাহলে তোকেই বিয়ে করতাম রে ইফাদ। তোর মতো সুন্দর ছেলে আমার স্বামী হতো। তোর ওপরে শুধু আমার অধিকার থাকত। রিয়াদের দুঃখী দুঃখী মুখ দেখে ইফাদ মলিন হাসল। ইফাদকে হাসানোর জন্যই রিয়াদ এমন করছে। ইফাদ রিয়াদকে সরিয়ে দিয়ে অন্য পাশ ফিরে শুয়ে পড়ল। আজকে 7 দিন হয়ে গেল ইফাদ বাসায় আসছে না। এই কয়দিনে তানহা অনেক চেষ্টা করেছে ইফাদের সাথে যোগাযোগ করার। কোকিয়া বেগম অনেকবার বাসায় আসতে বলছে, কিন্তু আসে নাই ইফাদ। তানহার ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। আজকে যতই যাই হয়ে যাক না কেন, আজকে সে রিয়াদের বাসায় যাবে। বোরকা পরে তৈরি হয়ে রিয়াদের বাসার উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। চৈতালির থেকে রিয়াদের বাসার ঠিকানা জেনে নিয়েছে। ঠিকানা মতো পৌঁছে গেল তানহা। বাসার সামনে দাঁড়িয়ে আছে। 5 তলার উঁচু বিল্ডিংয়ের দিকে একবার তাকিয়ে নিল। এত বড় বাসায় কি করে খুঁজবে তাদের? নিচ তলার দরজার সামনে গিয়ে কলিং বেলে চাপ দিল। একজন মহিলা এসে দরজা খুলে দিল। তানহা সালাম দিয়ে রিয়াদের কথা জানতে চাইলে মহিলাটি বলল তারা 2য় তলায় থাকে। তানহা 2য় তলায় এসে কলিং বেলে চাপ দিল। এবার রিয়াদ এসে দরজা খুলে দিল। রিয়াদকে হসপিটালে দেখেছিল, তাই চিনতে খুব একটা অসুবিধা হল না। কিন্তু তানহা বোরকা পরে থাকায় রিয়াদ তানহাকে চিনতে পারল না। তানহা সালাম দিয়ে বলল, ভাইয়া আমি তানহা। ইফাদ আছে। আরে ভাবি আপনি, ভেতরে আসুন। ইফাদ আমার কাছেই আছে, খুব যত্ন করেই রেখেছি। তানহা ভেতরে এসে সবার সাথে কুশল বিনিময় করল। মনটা ইফাদকে দেখার জন্য ছটফট করছে। কেমন অস্থির হয়ে উঠেছে। সবার সাথে কিছুক্ষণ গল্প করল। ভাবি আসেন ইফাদের রুমে নিয়ে যাই, বলেই তানহাকে ইফাদের রুমে সামনে দিয়ে রিয়াদ চলে গেল। ইফাদ বাহিরে আসছিল। তানহাকে রুমের মধ্যে প্রবেশ করতে দেখে উল্টো দিকে ঘুরল। তানহা ইফাদের পেছনে দাঁড়িয়ে থেকেই বলল, কথা বলবে না আমার সাথে? ইফাদরে থেকে কোনো ওর আসল না। তানহা ইফাদকে পেছনে থেকে জড়িয়ে ধরে কান্না করে দিল। প্লিজ আমাকে মাফ করে দাও। আমি তোমাকে আঘাত করতে চাই নাই। আমার বিলাসবহুল জীবন লাগবে না। আমার তোমাকে লাগবে। তুমি আর কষ্ট পেও না। তোমার কষ্ট আমি সহ্য করতে পারছি না। তোমার যা শাস্তি দেওয়ার, আমাকে বাসায় থেকে দিও। এভাবে দূরে দূর থেকেও না। তোমাকে ছাড়া থাকতে আমার অনেক কষ্ট হয়। দম বন্ধ হয়ে আসে।
আমি তোমাকে ছাড়া ভালো থাকতে পারছি না। প্লিজ ফিরে চলো। আর রাগ করে থেকো না। ইফাদ নিজের থেকে তানহাকে ছাড়িয়ে দিল। তানহা ইফাদকে সামনে থেকে জড়িয়ে ধরল। দুজন ধস্তাধস্তি করতে করতে এক পর্যায়ে তানহা নিস্তেজ হয়ে নিজেই ইফাকে ছেড়ে দিল। ইফাদ কোনো কথা না বলে রুম থেকে বেরিয়ে গেল। ইফাদকে দেখে রিয়াদ কিছু বলতে যাবে, তার আগেই ইফাদ রিয়াদের বাসা থেকে বেরিয়ে গেল। রিয়াদ দৌড়ে ইফাদের রুমে আসল। তানহা ফ্লোরে বসে কান্না করছে। ভাবি প্লিজ আপনি এভাবে কান্না করবেন না। ইফাদ রাগ করে আছে, তাই এমন করছে। রাগ কমলে ঠিক হয়ে যাবে। স্বামীর সামনে অন্য ছেলের কথা বলবেন না। স্ত্রীর মুখে অন্য ছেলের নাম পুরুষ জাতিকে বড্ড পোড়ায় ভাবি। আর কখনো কোনো ছেলের নাম ইফাদের সামনে নিবেন না। উঠুন, আমি ইফাদকে সবটা বুঝিয়ে বলবো। তানহা উঠে দুচোখের পানি মুছে নিল। সবার থেকে বিদায় নিয়ে বাসায় চলে আসল। নিজেকে বড্ড অপরাধী মনে হচ্ছে, আজকে তার জন্য ইফাদ কতটা কষ্ট পাচ্ছে। কোনো দিকে কমতি রেখেছিল ইফাদ তাকে, সে ইফাদকে এত বড় কথা শুনিয়ে দিল। রান্না করছে আর চোখের পানি ফেলছে। হঠাৎ করে কলিং বেলে বেজে উঠল। তানহা দুচোখের পানি মুছে দরজা খুলতে চলে গেল। তানহা দরজা খুলে দিতেই ইফাদ হনহন করে বাসার মধ্যে প্রবেশ করল। তানহার সাথে কোনো কথা না বলে নিজের রুমে চলে গেল। তানহা দরজার সামনে দাঁড়িয়ে ইফাদের যাওয়ার দিকে তাকিয়ে আছে। তানহা দরজা বন্ধ করে রান্নাঘরের দিকে গেল। ইফাদ ফ্রেশ হয়ে এসে ড্রয়িং রুমে বসল। তানহা, এই তানহা। ইফাদের ডাক শুনে তানহা কাজ ফেলে দৌড়ে আসল। ইফাদের সামনে এসে দাঁড়িয়ে আছে। তানহাকে দাঁড়িয়ে থাকতে দেখে ইফাদ বলল, এভাবে সঙের মতো দাঁড়িয়ে আছো কেন? আমার খুব ক্ষুধা লেগেছে, তাড়াতাড়ি খাবার নিয়ে আসো। তানহা ইফাদের কথা মতো তড়িঘড়ি করে রান্নাঘরে গেল। খাবার নিয়ে এসে ইফাদের সামনে হাজির হল। ইফাদ খাচ্ছে, তানহা গালে হাত দিয়ে ইফাদের সামনে বসে আছে। ইফাদ ভ্রু কুঁচকে তাকাল। ওভাবে গালে হাত দিয়ে বসে আছো কেন? খেয়েছ কিছু? শুনলাম দুদিন ধরে নাকি না খেয়ে আছো। তোমাকে কে বলছে? আমি তোমার থেকে জানতে চেয়েছি, প্রশ্ন করতে বলি নাই। কথা কম বলো, চুপ খেয়ে নাও। বলেই এক লোকমা ভাত তানহার মুখের সামনে ধরল। আমার ক্ষুধা নেই, আমার খেতে ইচ্ছে করছে না। তোমার ক্ষুধা লেগেছে, তুমি খাও। ইফাদ তানহার কথার কোনো ওড় দিল না, আগের ন্যায় বসে আছে। ইফাদের দিকে তাকিয়ে ভয় তড়িঘড়ি করে এক লোকমা ভাত মুখে পুরে নিল তানহা। ইফাদ নিজেও খেল, তানহাকেও খাইয়ে দিল। খাওয়া শেষ করে কোনো কথা না বলে ইফাদ উঠে চলে গেল। চৌধুরী অফিসে আজকে খুশির মেলা লেগেছে। সবার অধরের কোণে হাসির রেখা বিদ্যমান। ফাইয়াজ সবার কথা শুনছে, নিজের সাধ্যমতো সবার মনের ইচ্ছে পূর্ণ করে দেওয়ার চেষ্টা করছে। ফাইয়াজ আর অভি এবার চৈতালির কাছে আসল। আপনার কি চাই চৈতালি? বলল ফাইয়াজ। এক মুঠো কাচের চুড়ি চাই। শুধু এক মুঠো কাচের চুড়ি, আর কিছু লাগবে না। ভেবে দেখেন, এমন সুযোগ আর আসবে না। আপনি চাইলে আমাকে চেয়ে নিতে পারেন, আমাকে বিয়ে করেও নিতে পারেন। আমি কিন্তু কিছু মনে করব না। চৈতালি ভ্রু কুঁচকে তাকাল। অভি মুখ চেপে হাসছে। ফাইয়াজ গম্ভীর হয়ে চৈতালির দিকে তাকিয়ে আছে। এমন ভাব করছে বিশাল বড় সিরিয়াস কথা বলেছে সে। আমার জীবন নষ্ট করার শখ হয়েছে। এই বয়সে বিয়ে করে নিজের জীবন নষ্ট করব। আগে নিজে সফল হব। পরিবার যদি বিয়ে দিতে চায় তাহলে করব।
না হলে করব না। ছেলে মানুষকে আমার একদম বিশ্বাস নেই। এরা এক একটা বিশ্বাসঘাতক। কাচের চুড়ি নিতে হলে আমার সাথে বাহিরে যেতে হবে। আমি তো চুড়ি সাথে করে নিয়ে আসি নাই। তো কাউকে পাঠিয়ে দিন। সামান্য চুড়ি নিয়ে আসার জন্য আমাকে কেন বাহিরে যেতে হবে? চুড়ি কি আমি পরব? চুড়ি কিনতে হলে হাতের মাপের প্রয়োজন হয়। তো আমার হাতের মাপ নিয়ে যান। কি দিয়ে নিয়ে যাব? আপনি মাপটা দিয়ে দেন। চৈতালি আশেপাশে তাকিয়ে কিছু পেল না। অসহায় দৃষ্টিতে ফাইয়াজের দিকে তাকাল। ফাইয়াজ এখনো আগের মতো গম্ভীর মুখ করে আছে। আমি কালকে আপনাকে হাতের মাপ এনে দেই। জি না ম্যাডাম, অফারটা শুধু আজকের জন্য প্রযোজ্য। নিতে হলে আজকেই নিতে হবে। কালকে পাবেন না। চৈতালি কিছু একটা ভাবল। তারপরে ধীর কণ্ঠে বলল, আমার কিছু লাগবে না স্যার, আপনি অন্যদের দেখুন। ফাইয়াজ কোনো কথা না বলে সামনের দিকে এগিয়ে গেল। কি ডোন্ট কেয়ার ভাব তার। চৈতালি মন খারাপ করে ফেলল। কেন মন খারাপ করল সে নিজেও জানে না। বাহিরের চিন্তা বাদ দিয়ে নিজের কাজে মনোযোগ দিল। সবাইকে সবার মনমতো উপহার দিয়ে নিজের কেবিনে চলে ফাইয়াজ। একটু পরে একগাদা ফাইল এসে পড়ল চৈতালি কেবিনে। চৈতালি চোখ বড় বড় করে তাকাল। অভিকে দেখে প্রশ্ন করল, স্যার এতগুলো কাজ একদিনে কিভাবে করব? আমি কি করে বলবো বলো? ফাইয়াজের কথা অমান্য করেছ, শাস্তি তো তোমাকে পেতেই হবে। এটা কেমন কথা স্যার? উনি এভাবে আমার সাথে অন্যায় করতে পারেন না। উনাকে গিয়ে বলুন আমি ওনার অফিসে আর কাজ করব না। কিছু হলেই নিজের ইচ্ছেমতো কাজ বাড়িয়ে দেয়। এতে মাথার ওপরে কি পরিমাণ চাপ পড়ে উনি কি তা জানেন না? জানি বলেই একটা সহজ কথা বললাম। তুমি সহজে রাজি হলে না, তাই আমিও কঠিন পথ অবলম্বন করলাম। অফিসে এত স্টাফ থাকতে আপনি সবসময় আমার সাথে কেন লাগেন বলেন তো? কারণ তোমার সাথে আমার কিছু কথা আছে। তুমি আমার প্রশ্নের উত্তর দিলেই আমি আর তোমাকে বিরক্ত করব না। আচ্ছা বেশ, চলুন। আজকে যা যা প্রশ্ন আছে সব করবেন। আপনার সব প্রশ্নের উত্তর দিব। আজকের পরে থেকে আপনি আর আমাকে বিরক্ত করতে পারবেন না। আপনি আপনার মতো, আমি আমার মতো। বলেই দুজন বাহিরে হাঁটা শুরু করল। রোদের মধ্যে ফুটপাতের রাস্তা ধরে হাঁটছে চৈতালি আর ফাইয়াজ। ফাইয়াজের ফর্সা মুখখানা রোদে লাল হয়ে আসছে। কোথায় থেকে শুরু করবে ভেবে অর্ধেক রাস্তা হেঁটে ফেলছে। চৈতালি ইফাত ভাইয়ার সাথে আমাকে দেখা করিয়ে দিবে। এই বুইরা কাকু, আপনি আবির স্যারের ফ্রেন্ড হয়ে আমার ভাইয়াকে ভাইয়া বলে ডাকেন কেন? আমার ভাইয়া আপনার ছোট নাম ধরে ডাকবেন। আমার ভাইয়া মোটেও আপনার মতো বুড়ো না। চৈতালির কথা শুনে ফাইয়াজ ভ্রু কুঁচকে ফেলে। কে কাকু? এই তোমাকে কে বলেছে একসাথে পড়লেই তার বয়সী হয়ে যায়? আবির আর আমি একসাথে পড়াশোনা করেছি ঠিকই, কিন্তু আবির আমার 4 বছরের বড়। তোমার আবির স্যার তো জাতির বুড়ো। আমাদের সময় শিশু শ্রেণী ছিল। বাম হাত মাথার ওপরে দিয়ে ডান কান ধরতে হবে। যে ধরতে পারবে না তাকে স্কুলে নেওয়া হবে না। আমার তখন 4 বছর বয়স ছিল। কান হাতে পাই নাই বলে আমাকে স্কুল থেকে বের করে দিয়েছিল। বাসায় এসে খুব কান্না করেছিলাম। পরে আব্বু আমাকে কেজি স্কুলে নিয়ে গিয়েছিল ভর্তি করার জন্য। আমি ছোট থেকেই অনেক লম্বা ছিলাম। আমার বয়স তখন 4 ছিল। আমাকে দেখে বোঝার উপায় ছিল না। দেখে মন হতো 6 কি 7 বছর বয়স। ছোটবেলা থেকেই আমি অনেক বকবক করতাম। প্রশ্ন করে আম্মুর মাথা খেতাম।
তাই আম্মু বলেছিল কত বকবক করতে পারিস, স্কুলে গিয়ে বকবক কর। আম্মু আমাকে বাসায় পড়াতো, না পারলে কি মারটাই না দিত ভাই। আমাকে 1-এ ভর্তি করে দিল। তখন থেকেই আবিরকে আমি পেয়েছি। তার থেকেই জানা সে শিশু শ্রেণীতে পড়েছে, কেজি স্কুলে এসে প্লে, নার্সারি পড়েছে, তারপরে 1-এ এসেছে। কেজিতে পড়লে বাচ্চারা এমনিতেই 2 বছর পিছিয়ে যায়। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গুলো আছে না, ওখানে সোজা 1 থেকে পড়তে হতো। সেটা আমাদের সময় হতো, এখন হয় কি না জানি না। এখন যুগ বদলেছে, সবকিছু পরিবর্তন হয়েছে। এসবের প্রচলন আমাদের সময় ছিল। আবির আমার মতো 1 থেকে পড়াশোনা করলে অনেক আগেই তার পড়াশোনা শেষ করে ফেলত। আর ইফাত ভাইয়ার কথা বলছ? ইফাত ভাইয়া আর আমি কয়েক মাসের ছোট বড় হব। তোমার ভাইয়াকে আমি ইফাত বলেই ডাকতাম, কিন্তু ভাইয়া আমার থেকে কয়েক মাসের বড়। ইফাত বলার কারণে পুতুল আপু আমাকে বকেছিল, তাই ভাইয়া বলি। আমাকে তোমার ভাইয়ার বয়সী ধরতে পারো। ছোট একটা কথা জানতে চাইলাম। পুরো ইতিহাস শুনিয়ে দিল অ্যান। মনে হচ্ছে বহুদিন পরে মন খুলে কারো সাথে কথা বলছেন। পুতুল আপুটা কে? ফাইয়াজ কথা ঘুরিয়ে বলল, ওই দেখো চুড়ির দোকান, তোমার পছন্দ মতো চুড়ি কিনে নাও। দুজন মিলে চুড়ির দোকানে গেল। চৈতালি পছন্দ মতো কয়েকটা চুড়ি নিল। ফাইয়াজ চুড়ি আলাকে বলল, আপনি আপনার চুড়ির ডালা টাইওর হাতে ধরিয়ে দিন, আমি আপনাকে আপনার মূল্য বুঝিয়ে দিচ্ছি। চৈতালি অবাক হয়ে ফাইয়াজের দিকে তাকাল। এই প্রথম কেউ তাকে এতগুলো চুড়ি কিনে দিল। মেয়েরা ছোট ছোট উপহার পেতে খুব বেশিই ভালোবাসে। চৈতালির খুশি দেখার মতো। তড়িঘড়ি করে চুড়ির ডালাটা হাতে তুলে নিল। খুশিতে দুচোখ চকচক করছে। চৈতালির দিকে তাকিয়ে ফাইয়াজ মলিন হাসল। চৈতালি ফুচকা খাবে? আমাকে এসব কথা বলে লাভ নেই। এসব কথায় আর গলি না। আমি জানি তুমি অন্য কাউকে ভালোবাসো। একজনকে ভালোবাসলে আর কাউকে ভালো লাগবে না, এটাই স্বাভাবিক। পৃথিবীতে আমার পরিবার ছাড়া আমি আর কাউকে ভালোবাসি না। ব্যক্তিগত প্রশ্ন করতে পারি না? আচ্ছা চলো ফুচকা খাই, বলেই রাস্তা পার হতে লাগল। খুব সুন্দর করে রাস্তা পার হলো ফাইয়াজ। ফাইয়াজের এত সুন্দর করে রাস্তা পার করে দেওয়ার ব্যাপারটা দেখে চৈতালি মুগ্ধ হল। বিষয়টা তার বেশ ভালো লেগেছে। আরও একটা জিনিস চৈতালি খেয়াল করেছে, ফাইয়াজ তার থেকে যথেষ্ট দূরত্ব মেনটেন করে। চৈতালির এসব ভাবনা দেখে নিজের ওপরেই রাগ হল। নিজেই নিজের ধিক্কার জানাল। এসব সে কি ভাবছে? ফাইয়াজ ফুচকা বানাতে বলল। চৈতালি দুষ্টু হেসে বলল, মামা আপনার দোকানে যত ঝাল আছে সব ঝাল আজকে ফুচকার মধ্যে দিবেন। চৈতালির কথা শুনে ফাইয়াজ ভ্রু কুঁচকে তাকাল। চৈতালি অন্যদিকে তাকিয়ে আছে। তুমি খুব বেশি ঝাল খাও। জি না, আজকে ফুচকা আপনি খাবেন, আর বিলটা আমি দিব। বুঝছেন সাদা বিড়াল, বলেই জিভে কামড় দিল। ফুচকা খেয়ে ফাইয়াজের মুখটা দেখার মতো ছিল। বেচারা ঝাল খেয়ে চোখমুখ দেখার মতো লাল হয়ে গেছে। চেয়ারে বসে আছে ফাইয়াজ, ঝাল নিয়ন্ত্রণ হবার অপেক্ষা করছে। ফাইয়াজের দিকে তাকিয়ে চৈতালির মায়া হল। দৌড়ে গিয়ে আইসক্রিম নিয়ে এসে দিল। আইসক্রিমটা খান, ঝাল কিছুটা কমে যাবে। ফাইয়াজ কোনো কথা না বলে সামনে দিকে হাঁটা দিল। চৈতালি হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে। সাথে করে নিয়ে আসলো। এখন সাদা বিড়ালটা আমাকে রেখেই চলে গেল। চৈতালিও অফিসের দিকে গেল।
ফজরের আজান কানে আসতেই তানহা উঠে বসল। ইফাদ আগেই উঠে অজু করে এসে মাথায় টুপি পরছে। তানহা সেদিকে তাকিয়ে আছে। একটু অবাক হয়েছে বটে। মানুষটা প্রয়োজন ছাড়া তার সাথে কথা বলছে না। অন্যদিন আগে উঠলেও শুয়ে থাকে, তানহা কখন তাকে ডেকে তুলবে, তানহার সাথে একটু দুষ্টুইমি করবে, তানহা ভালোবাসে বুঝিয়ে দিবে, উঠে লক্ষ্মী ছেলের মতো নামাজ পড়তে যাবে। আগের দিনের মতো আজকের দিনটা অন্যরকম। তানহা মনে মনে খুব কষ্ট পেল। তবুও ইফাতকে বুঝতে দিল না। উঠে এসে বলল, তুমি আগেই উঠে পড়েছ? হ্যাঁ, জাগা পেয়েছি, তাই উঠে পড়েছি। অন্যদিন জাগা পেলেও শুয়ে থাকতে। আমার দেরি হয়ে যাচ্ছে, আমি আসছি বলেই ইফাত চলে গেল। তানহা ইফাদের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে নিজে অজু করে নামাজে দাঁড়িয়ে গেল। চৈতালি অফিসে আসল। অন্য দিনের তুলনায় মনে হচ্ছে আজকে কিছু একটা হচ্ছে না তার সাথে। ফাইয়াজ কথা রেখেছে। সে সত্যি আর চৈতালিকে বিরক্ত করছে না। চৈতালির আগেই অফিসে এসেছে। নিজের রুম থেকে একবারও বের হয় নাই। চৈতালি মনে মনে হাসল। আগে যদি জানতাম ফুচকার ঝাল এতটা কাজে দিবে, তাহলে আগেই সাদা বিড়ালটাকে ঝাল খাইয়ে দিতাম। সারাদিন পেরিয়ে বিকেল হয়ে গেল। ফাইয়াজের দেখা মিলল না। চৈতালি অবশ্য শান্তিতে আছে। দরজায় কলিং বেলে বেজে উঠল। তানহা দরজা খুলে দিল। রিয়াদ এসেছে। দুই বন্ধু মিলে ওই যে রুমে প্রবেশ করেছে। বাহিরে বের হবার নাম নেই। সন্ধ্যা হয়ে গেছে। চৈতালিও বাসায় চলে আসছে। তানহাকে মুখ গোমরা করে বসে থাকতে দেখে বলল, ভাবি, তোমার কি হয়েছে? কিছু হয় নাই। তোমার ভাইয়ার বন্ধু এসেছে, বিকেলে এসে রুমে দরজা দিয়েছে। এখনো রুম থেকে বের হবার নাম নাই। ও দুটো এমনই। তুমি আমার রুমে আসো, দুজন একসাথে নামাজ পড়ে নেই। দুজন মিলে চলে গেল। নামাজ পড়ে এসে তানহার চোখ কপালে উঠে গেল। ইফাদ আর রিয়াদ মিলে 4টা ব্যাগ বের করে একদম তৈরি হয়ে দাঁড়িয়ে আছে। কোকিয়া বেগম আর চৈতালি ভ্রু কুঁচকে ইফাদ আর রিয়াদের দিকে তাকিয়ে আছে। তানহা ইফাদের দিকে এগিয়ে গেল। তখনই রিয়াদ বলে উঠল, ইফাদ, সবাই চলে এসেছে। সবাইকে বলে বেরিয়ে পড়, সময় হয়ে এসেছে। আমাদের তাড়াতাড়ি যেতে হবে। যেতে হবে মানে, আপনারা কোথায় যাবেন? কেন ভাবি, ইফাদ আপনাকে কিছু বলে নাই? রিয়াদের কথা শুনে তানহা ইফাদের দিকে তাকাল। কোথায় যাবে তুমি? ইফাদ, কোথায় যাচ্ছিস? আমাদের তো কিছু বলিস নাই। আসলে আম্মু, আমি আবার বিদেশে চলে যাচ্ছি। তোমাদের বলবো বলা হয়ে উঠে নাই। আজকে আমাকে যেতে হবে। তোমরা সবাই আমার জন্য দোয়া করো, আমি যেন ভালোভাবে পৌঁছাতে পারি। ইফাদের কথা শুনে তানহার মাথায় আকাশ ভেঙে পড়ল। চৈতালি আর কোকিয়া বেগম যথেষ্ট অবাক হয়েছে। তাদের মুখ দেখেই বোঝা যাচ্ছে, ইফাদ, তুই আমাদের সাথে ফাজলামি করছিস। তুই আবার বিদেশে যাবি। আমাদের মতামত নেওয়ার প্রয়োজন মনে করেছিলি। আমরা আদৌ রাজি কি না। তুই এভাবে নিজে নিজে সিদ্ধান্ত নিতে পারিস না। ভাইয়া, নিশ্চয়ই তোমার মাথা খারাপ হয়ে গেছে। ভাবি দুদিন ধরে না খেয়ে আছে। শুনে ঝড়ের গতিতে বাসায় চলে আসলে, আর তুমি ভাবিকে ছাড়া মাসের পর মাস, বছরের পর বছর কিভাবে থাকবে? আমাকে যেতে হবে। আমার দেরি হয়ে যাচ্ছে। ইফাদ ব্যাগ হাতে নিয়ে এগোতে যাবে। তানহা আশেপাশের সবকিছু ভুলে ইফাদকে জড়িয়ে ধরল। কান্না করতে করতে বলল, আমি তোমাকে যেতে দিব না।
তুমি এভাবে চলে যেতে পারো না। আমি কি ভুল করেছি? আমাকে বলো, আমি শুধরে নিব। তবুও তুমি আমাকে একা রেখে চলে যেও না। তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না। আমার দম বন্ধ হয়ে আসবে। তুমি থেকে যাও, না হলে আমাকে তোমার সাথে নিয়ে যাও। তানহা, কি হচ্ছে? এখানে আম্মু আছে। ছাড়ো আমাকে। আমি তোমাকে যেতে দিব না। আমাকে ছেড়ে এভাবে চলে যেও না। তুমি না বলেছিলে আর কখনো বিদেশে চলে যাবে না। তাহলে হঠাৎ করে সিদ্ধান্ত নিলে কেন? ইফাত তানহাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে। তানহা আরও আষ্টেপৃষ্ঠে ইফাতকে আঁকড়ে ধরছে। ইফাত এবার ধমকে উঠল। তানহা, তুমি কি ছোট বাচ্চা? এভাবে বাচ্চাদের মতো করছো কেন? আমি যাওয়ার দরকার মনে করছি, তাই যাচ্ছি। পাগলামি বাদ দিয়ে নিজের রুমে যাও। ইফাদের ধমকে কেঁপে উঠল তানহা। কোকিয়া বেগম ছেলেকে চোখের গরম দেখালেন। ইফাদ দৃষ্টি নত করে রিয়াদকে নিয়ে বেরিয়ে পড়ল। তানহা অসহায় দৃষ্টিতে ইফাদের যাওয়ার দিকে তাকিয়ে আছে। এক মুহূর্ত ড্রয়িং রুমে দাঁড়াল না। নিজের রুমে এসে দরজা লাগিয়ে দিয়ে হাউমাউ করে কান্না করে দিল। আজকে 8 দিন পরে আবিরকে বাসায় নিয়ে আসা হল। খুব ভালোভাবেই আহত হয়েছিল আবির। ফাইয়াজ প্রিয়াকে খবর দেওয়ার সাথে সাথে প্রিয়া এবং আবিরের বাবা মা হসপিটালে উপস্থিত হয়। আবির কেমন জানি শান্ত হয়ে গেছে। সেদিনের বিষয় নিয়ে একটা কথাও মুখ দিয়ে বের করে নাই। কেমন জানি শান্ত দৃষ্টিতে আশেপাশে তাকিয়ে থাকে, হয়তো সুস্থ হবার অপেক্ষায়। ছেলেকে নিয়ে শত শত চিন্তা হাসনা বেগমের মাথায়। কোমল কণ্ঠে বলল, আচ্ছা আবির, আজকে আমাকে কয়টা সত্যি কথা বলবি? তোকে না আমি চিনতে পারছি না। তুমি আদৌ আমার ছেলে তো, নাকি ছেলের রূপ ধরে অন্য কেউ? আমি এই আবিরকে তো চিনি না। তুই তো এমন ছিলি না। এমন হয়ে গেলি কি করে? তুই তো তানহাকে ভালোবাসতি। তাহলে প্রিয়াকে কেন বিয়ে করলি? তোর চোখে তানহার জন্য অফুরন্ত ভালোবাসা দেখেছিলাম। তোর ভালোবাসা দেখে আমার ভেতরে অপরাধবোধ কাজ করছিল জানিস। আমি মানছি আমি তানহাকে দেখতে পারি না, কিন্তু তুই আমার ছেলে, তোকে কখনো কষ্ট দিতে চাই নাই। আমি তো তানহাকে তোর কাছে নিয়ে আসতে চাইছিলাম। তুই আবার চৈতালির সাথে সম্পর্কে গেলি। আমি ভেবেছিলাম তুই হয়তো তানহাকে ভুলে গিয়েছিস। চৈতালিকে আমি মনে মনে ভারী পছন্দ করতাম। তোর বউ করার ইচ্ছে ছিল, কিন্তু তুই চৈতালির সাথে যা করলি। লজ্জায় ওদের সামনে মুখ দেখাতে পারি না। তুই তানহার জন্য বিয়ের শাড়ি, গহনা, আরও কত কিছু নিয়ে আসছিলি। তানহাকে নিয়ে ডায়েরিতে কত কিছু লিখতি। এসব কি ছিল? আজকে তোকে আমার সব প্রশ্নের উত্তর দিতে হবে। এটা যদি তোমার ফাঁকা মাথায় ঢুকত, তাহলে এই প্রশ্নগুলো আজকে করতে না, সেদিনই করতে। যখন বোঝার তখন বুঝো নাই, এখন বুঝে লাভ নাই। তানহাকে আমার ছোটবেলায় ভালো লাগত, এখন লাগে না, তাই ওকে বিয়ে করি নাই। প্রিয়াকে ভালো লেগেছে, তাই প্রিয়াকে বিয়ে করেছি। মানুষ সময়ের সাথে বদলে যায় আম্মু। আমিও বদলে গিয়েছি। আমি তোর মা আবির, তুই বদলে গিয়েছিস। আমি তো বদলায় নাই। আমি তোকে ঠিক আগের মতো ভালোবাসি। তুই এত অপরাধ করেছিস, তবুও সেই ছোটবেলার মতো ভালোবাসি। তুই বললি মানুষ সময়ের সাথে বদলে যায়। কই, আমি তো বদলায় নাই। তাহলে আমি কি মানুষ না? আম্মা, এই অমানুষটাকে বুঝিয়ে লাভ নেই।
আপনার ছেলে বিদেশ থেকে এসে এমনি এমনি এত নাটক করে নাই। বিদেশে গিয়ে কি আকাম করে পালিয়ে এসেছে? আপনার ছেলেকে জিজ্ঞেস করেন। প্রিয়ার কথা শুনে রাগী দৃষ্টিতে প্রিয়ার দিকে তাকালো আবির। হাসনা বেগম তীক্ষ্ণ দৃষ্টিতে ছেলের দিকে তাকিয়ে আছেন। রিয়াদ, আমার মনে হচ্ছে এবার বেশি বেশি হয়ে যাচ্ছে। চল বাসায় ফিরে যাই। ইফাদের কথায় মাঝ রাস্তায় দাঁড়িয়ে পড়ল রিয়াদ। তুই তীরে এসে নৌকা ডুবিয়ে দেওয়ার চিন্তা করছিস? ইফাদ কেমন জানি ছটফট করছে। রিয়াদ ইফাদের কাঁধে হাত রাখল। ইফাদ রিয়াদের হাতটা নিজের রুমের মাঝখানে চেপে ধরল। ইফাদের হৃৎপিণ্ডের গতিতে বেগ দ্রুত গতিতে ছুটে চলেছে। কেমন অস্থির হয়ে আসছে ইফাদ। ভাই, চিন্তা করিস না, 7টা দিনেরই তো ব্যাপার। রিয়াদের কথা শুনে ইফাদ চোখ বড় বড় করে তাকাল। তোর মাথা খারাপ হয়ে গেছে। আমি কালকেই চলে আসব। তানহা অনেক কষ্ট পাচ্ছে। ওকে সারপ্রাইজ দিতে গিয়ে নিজেই সারপ্রাইজ হয়ে যাচ্ছি। ওকে কষ্ট পেতে দেখলে আমার মাথা ঠিক থাকে না। এমনিতেই 7 দিন বাসায় যাই নাই, তাই কান্নাকাটি করে নিজের কি হাল করেছে দেখছিস। 2 দিন না খেয়েছিল, চোখের নিচে কালো দাগ পড়ে গিয়েছে। এখন যদি আবার 7 দিন ওকে রেখে থাকি, আবার কান্না করবে, ঠিকমতো খাবে না, নিজের যত্ন করবে না, পাগলের মতো হয়ে থাকবে। ও যা শরীর এত চিন্তা করলে, শরীরের অযত্ন করলে অসুস্থ হয়ে যাবে। তার থেকে ভালো চল বাসায় চলে যাই। আমি আর পারব না ভাই, আর এক মুহূর্ত তানহাকে ছাড়া থাকতে পারব না। আমি বাসায় চলে গেলাম। তোর মতো কেয়ারিং হাসবেন্ডই আমার দরকার ছিল। এই জন্যই তোকে এত ভালোবাসি। কেন যে আমি মেয়ে হলাম না? আমি মেয়ে হলে তোকেই বিয়ে করতাম, আর তোর সব ভালোবাসা আমি পেতাম। এতগুলো দিন কষ্ট করলি, আর কয়টা দিন সহ্য করতে পারবি না? আচ্ছা বেশ, 7 দিন না, 3টা দিন অনন্ত আমাকে সময় দে। রিয়াদ ইফাদের দিকে তাকিয়ে দেখল ইফাদের চোখ দুটো লালা হয়ে উঠেছে। ছেলে মানুষের কাঁদতে নেই, তাই অশ্রু কথাগুলো বৃষ্টিতে রূপান্তরিত হয়ে ঝরে পড়ছে না। ইফাদ আস্তে করে বলল, তানহা অনেক কষ্ট পাচ্ছে, বুকের মাঝখানে অসহ্য ব্যথা অনুভব করতে পারছি। রিয়াদ কোনো রকম বুঝিয়ে ইফাদকে নিয়ে চলে গেল। পুরো রুম জুড়ে নীরবতা বিরাজমান করছে। আবির মুখ দিয়ে একটু শব্দ বের করছে না। প্রিয়া বিরক্ত হয়ে বলতে শুরু করল, আম্মা আবির বিদেশে 10 কোটি টাকা ঋণ করে পালিয়ে এসেছে। আপনার কি মনে হয় তানহার জন্য এত জিনিসপত্র নিয়ে এসেছিল? ওইসব আবির কিনে নিয়ে এসেছিল। ওগুলো সব আমার বিয়ের জিনিস। তানহার বাবা নাকি 20 বছর প্রবাসে ছিল। তানহার আর কোনো ভাই বোন নেই। তানহার ভবিষ্যতের কথা চিন্তা করে তানহার বাবা ঢাকা শহরে জায়গা কিনে 10 তলা বাড়ি করেছে। সেটা নাকি তানহার 18 বছর বয়স হয়ে যাবার পরেই তানহার হয়ে যাবে। তানহার বাসার দায়িত্ব নাকি আপনার আর আব্বার কাছে দিয়ে গিয়েছে। আবির বিদেশে গিয়ে ব্যবসা শুরু করে, প্রথমে ভালোই চলছিল সবকিছু, কিন্তু আবিরের লোভ আবিরকে ধ্বংস করে দিল। বেশি লোভ করতে চেয়েছিল, যার পরিণতি এখন সে দেখতে পাচ্ছে। ওর স্থান এতদিন জেলে হতো যদি আমার বাবা ওকে না বাঁচাত। আমার বাবা নিজের সবকিছু দিয়ে ওকে বাঁচিয়ে দিল, আর এই বেঈমান আমাদের রেখে পালিয়ে আসলো। আমার আরও 2 বোন আছে, তাদের ভবিষ্যৎ নেই, তাদের অধিকার নেই। বাবা তার সবকিছু দিয়ে আমার মুখে হাসি ফুটিয়েছে,
আবির বলেছিল বাবাকে সব টাকা ফেরত দিয়ে দিবে। আম্মা একটা দুইটা টাকা না, 10টা কোটি টাকা। ছেলে খেলা না আম্মা। কয়টা বছর পার হয়ে গেল, 1 কোটি টাকা বাবার হাতে তুলে দিতে পারে নাই। ও যদি বাবার টাকা পরিশোধ করতে না পারে, বাবা ওর নামে থানায় মামলা করে দিবে। ওকে টাকা দিয়ে আজ আমাদের পরিবারের অবস্থা করুন। আম্মু মামার থেকে জমি পেত, মামাকে জমি দিয়ে টাকা নিয়ে এসেছে, সেটা দিয়েই আমাদের সংসার চলছে। আপনার ছেলে আমার গায়ে হাত পর্যন্ত তুলছে। বিদেশে নানা রকমের মেয়েদের সাথে ছিল তার মেলামেশা, তাদের পেছনে উড়িয়েছে লক্ষ লক্ষ টাকা। বউ হয়ে স্বামীর এসব কুকর্ম নিজ চোখে দেখা কতটা কষ্টকর, আম্মা আপনি অনুভব করতে পারছেন। বাঙালি মেয়ে স্বামীর সব অন্যায় মেনেও স্বামীর পাশে থাকে। স্বামীর ভাগ কাউকে দিতে চায় না। আমিও তার সব অন্যায় মেনে তার পাশে ছিলাম। সে আমাকে কষ্ট ছাড়া কিছুই দেয় নাই। ভেবেছিলাম তার থেকে দূরে সরে গেলে সে হয়তো ভালো হয়ে যাবে। সুযোগ বুঝে দূরে চলে গেলাম। মাথার ওপরে টাকার চাপ, আমি পাশে নেই। তানহাকেও আপনি বিয়ে দিয়ে দিয়েছিলেন। আবির প্রায় দিশেহারা হয়ে গিয়েছিল। জ্ঞান শূন্য হয়ে পাগলামি করত। আপনাকে বোঝাতে চেয়েছিল আবির তানহাকে খুব ভালোবাসে। তানহাকে ছাড়া আবির মরে যাবে। মায়ের বোকা মন ছেলের নিখুঁত অভিনয় ভুলে গিয়েছিলেন। আবির এখানেই থেকে থাকে নাই। টাকার নেশায় আবির এতটা উন্মাদ হয়ে গিয়েছিল। সে তানহার গায়ে হাত তুলতে চলে গিয়েছিল। যখন তানহার কাছে মন পেল না, তানহার ননদ চৈতালি বাচ্চা মেয়েটাকে ব্যবহার করতে শুরু করল। আবির ভুলবশত তানহার বাসার আসল দলিলটা চৈতালিকে দিয়ে ফেলছে। ভাগ্যের কি পরিহাস, দলিলটা তানহার হাতে গিয়েই পড়েছে। তানহাকে ছেড়ে আবির চৈতালিকে বারবার আঘাত করছে দলিলটা পাওয়ার জন্য। এত কিছু করার পরেও আমি ওর পাশে ছিলাম, ওর বিবেক কি একটা বার ভাবে না? এত কিছু করার পরেও একটা মেয়ে তাকে পাগলের মতো ভালোবাসে। কতটা ভালোবাসলে এতগুলো অন্যায় করার পরেও তার সাথে থাকে? অনেক হয়েছে আবির, এবার তোমার সাথে আমার করতে দেখা হবে। আগামী 10 দিনের মধ্যে আমার বাবার টাকা পরিশোধ করবে, তা না হলে আমার বাবা আইনের ব্যবস্থা নেবে। হাসনা বেগম প্রিয়ার কথা শুনে বাকরুদ্ধ হয়ে গেছেন। তার ছোট আবির এতটা নিচে নেমে গেল কি করে? কথাগুলো স্বপ্নের মতো লাগছে। আবির মায়ের হাত ধরে বলল, আম্মু তুমি বাবাকে কিছু বলো না। আমি নিজের ভুল বুঝতে পেরেছি। আমি নিজেকে ঠিক করে নিব। প্রিয়া প্লিজ আমাকে কয়টা দিন সময় দাও। আমি তোমাদের সব টাকা শোধ করে দিব। আমি তোমাকে ভালোবাসি। আমি তোমার জন্য সবকিছু করতে পারব। তুমি শুধু আমার পাশে থাকবে। দেখবে সবকিছু সহজ হয়ে গেছে। তুমি তানহাকে ভালোবাসতে, আমাকে পেয়ে তানহাকে ভুলে গেলে, আমার থেকে ভালো কিছু পেলে আমাকে ভুলে যাবে না। তার কোনো নিশ্চয়তা আছে? আমি সবকিছু করার পরেও তোমার সাথেই আছি। তোমার জন্য সবকিছু করছি। আমি তো চেষ্টা করছি। আর কয়টা দিন সময় দাও। আমি তোমার বাবার টাকা শোধ করে দিব। যদি শোধ করতে না পারি, তাহলে তুমি নিজ হাতে আমাকে পুলিশের হাতে তুলে দিও। এটাই শেষ সুযোগ। টাকা দিতে না পারলে তোমার কি অবস্থা করব তুমি নিজেও জানো না। তুমি সুযোগ দিলেও এই অমানুষটাকে আমি আর একটা সুযোগও দিব না। হাসনা তুমি এই বেয়াদবটাকে আমার বাসা থেকে বের হয়ে যেতে বলো। আজকে যদি আমার চোখের সামনে থাকে, আমি ওকে খুন করে ফেলব।
মাহতাব সাহেবের হুঙ্কারে সবাই কেঁপে উঠল। হাসনা বেগম ভয়ে মুখ দিয়ে টু শব্দ করার সাহস পেল না। মাহতাব সাহেবের রাগ খুবই ভয়ঙ্কর। মাহতাব সাহেব আবিরের ঘাড় ধরে বাসার বাহিরে বার করে দিল। প্রিয়া আমতা আমতা করে বলল, আব্বা আবির অসুস্থ, আজকে রাতটা যদি একটু থাকতে দিতেন। তোমার কোনো আত্মসম্মান নেই, এমন চরিত্রহীন ছেলের সাথে সংসার করছ, এত কিছু করার পরেও তার জন্য দরদ দেখাচ্ছ। যে অন্যায় করে আর যে অন্যায়কে প্রশ্রয় দেয়, দুজনেই সমান অপরাধী। তোমার যদি এতই রাখতে হয়, নিজের বাসায় নিয়ে গিয়ে রাখো। ওকে আমি তাজ্যপুত্র করে দেয় নাই, এটাই ওর ভাগ্য ভালো। বলেই মুখের ওপরে দরজা লাগিয়ে দিল। পরের দিন সকালবেলা, কালকে রাতে তানহা দরজা দেওয়ার পরে আর রুম থেকে বের হয় নাই। সকালে উঠে প্রতিদিনের মতো কাজ করছে। মেয়েটা একদম চুপচাপ হয়ে আছে, চোখমুখ ফুলে আছে। কোকিয়া বেগম তানহার পাশে আসলেন। তানহার মাথায় হাত বুলিয়ে দিল, অনেকক্ষণ ভালোবাসে বোঝাল। তানহা যেন কষ্ট না পায়। চাইলেই কি সব ইচ্ছে পূর্ণ হয়? না চাইতেও বেহায়া মনটা কষ্ট পেয়ে বসে। তানহা কাজ শেষ করে নিজের রুমে শুয়েছিল। চৈতালি তানহার কাছে আসল। তানহার পাশে শুয়ে পড়ল। পাশে কারো উপস্থিতি টের পেয়ে পাশ ফিরে তাকাল তানহা। চৈতালিকে দেখে কিছু বলল না। বউ, তুমি কষ্ট পাচ্ছ কেন? সবাই খালি তোমাকে কষ্ট দেয়, আর তুমি সহ্য করো। তুমি আর ভাইয়ার জন্য কষ্ট পাবে না। পারলে ভাইয়াকে বেশি করে কষ্ট দিবে। ভাইয়া যদি ফোন দেয়, তাহলে ভাইয়ার সাথে কথা বলবে না। আমার তো ফোনই নেই, রাগ করে সেদিন ভেঙে ফেলছি। তুমি আজকে অফিসে যাও নাই? আজকে অফিস ছুটি। আজকে আমরা ঘুরতে যাব। ওইসব ছবি তুলে ভাইয়াকে দেখাবো, দেখবে আর জ্বলবে লুচির মতো ফুলবে। আমি কোথায়ও যাব না। যাবে না বললেই হলো, বিকেলে তোমাকে নিয়ে হারিয়ে যাব। একটা নাটক দেখবে ভাবি, খুব হাসতে হাসতে তোমার পেট ব্যথা হয়ে যাবে। বলেই নাটক বের করে দেখতে লাগল। তানহার কাছে নাটকটা বেশ ভালো লাগছে। একটু পর পর দুজনের হাসির শব্দে রুমটা ভরে উঠছে। তানহা চৈতালিকে জড়িয়ে ধরে আছে। নাটক দেখতে দেখতে দুজনেই হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে। কোকিয়া বেগম দুজনকে দেখে হেসে চলে গেল। বিকেলে দুজন রেডি হয়ে বেরিয়ে পড়ল। চৈতালি কিছুতেই তানহাকে কষ্ট পেতে দিবে না। নিজের সবটুকু দিয়ে হলেও তানহার মনটা ভালো রাখার চেষ্টা করবে। আজকে চৈতালি বাসায় ছিল। খুব একটা খারাপ লাগে নাই তানহার। কালকে চৈতালি থাকবে না। সারাদিন যেমন তেমন রাতে হলে সে কি করবে? দিনের আলোয় কষ্টগুলো আড়াল করা গেলেও রাতের অন্ধকারে চোখের পানি আড়াল করা যায় না। তুমি বুঝতে পেরেছ তোমাকে আমি কি বলতে চেয়েছি? ইফাদ, আসলে তুমি তোমার কাজে লেগে পড়বে। জি ভাইয়া। আপনারা কালকে কখন এসেছেন? রাতে এসেছি। এখন এখানে থেকে যাও, আর তোমার বোনকে গিয়ে বলো আমি ডাকছি। জি ভাইয়া, আমি এখনই আপুকে পাঠিয়ে দিচ্ছি। বলেই চলে গেল। দরজার কাছে আসতেই অনিকে দেখতে পেল। অনিকে বলল, প্রিয়া আপুকে বল দুলাভাই আপুকে ডাকছে। তোমাকে বলেছে তুমি গিয়ে ডেকে নিয়ে আসো। তোর এত বড় সাহস আমার মুখে মুখে কথা বলছিস? আম্মুকে বলে তোর কি অবস্থা করি? অনি মুখ বাঁকিয়ে চলে গেল। কালকে তানহার সাথে কথা বলার জন্য ইফাত ছটফট করছে।
যতবার তানহাকে ফোন দিয়েছে, তানহার ফোন বন্ধ পেয়েছে। বেশ চিন্তা হচ্ছে তানহার জন্য। ইফাদ এবার চৈতালিকে ফোন দিল। চৈতালি সাথে সাথে ফোন তুলল। ভাবির খবর বাদে সব খবর দিতে পারব। যে মানুষটাকে একা রেখে চলে গিয়েছ, সে মানুষটা বাঁচল কি মরল তা তোমাকে জানতে হবে না। ইফাদ চৈতালিকে ধমকে উঠল। চৈতালি ভয়ে চুপ হয়ে গেল। তুমি ভাবিকে ঠিক যতটা কষ্ট দিবে, তোমাকেও সমান কষ্ট অনুভব করতে হবে ভাইয়া। কষ্ট পেলে কেমন লাগে, কষ্টের অনুভূতিটা তোমাকে অনুভব করাবো। কষ্ট পেলে ভাবি একা পাবে কেন? ভাবির মতো তোমাকেও কষ্ট পেতে হবে। বলেই কল কেটে দিয়ে ফোন অফ করে দিল চৈতালি। চলবে।